আজকে আমরা আলোচনা করব ক্লাস 10। আগে আমরা আলোচনা করেছিলাম যে টপিক ওয়াইজ কি কোশ্চেন্স হতে পারে এবং সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা জানো সকলে যে তোমাদের টেস্ট পরীক্ষা আসতে চলেছে, তাই আমরা বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্সে কি কোশ্চেন্স হতে পারে, যে 5টা চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তোমরা সকলেই জানো টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম টাইমে হয়ে থাকে। এখানে আমাদের সাধারণত ক্ষেত্রে 90 নম্বরে অ্যান্সার করতে হয়, তাই আমাদের জানতে হবে যে কতগুলো শর্ট কোশ্চেন্স পড়বে, কিভাবে কোশ্চেন্স আসবে বা কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন্স আসতে পারে। যেমন বিভাগ ক, এক্ষেত্রে সবাই জানো তোমরা যে 15 নাম্বার এখান থেকে থাকে, সেখানে কি না 15টা এমসিকিউ কোশ্চেন্স দেওয়া হয়। এখানে সাধারণত ক্ষেত্রে কোনো অপশনাল কোশ্চেন থাকে না বা অতিরিক্ত কোশ্চেন্স কোনো থাকে না। এরপর বিভাগ খ, সেক্ষেত্রে দেখা গেছে যে এক্ষেত্রে দেখা গেছে যে 21 নাম্বার থাকে, কিন্তু এগুলো কিন্তু সব শর্ট কোশ্চেন্স। কিভাবে থাকে না 1 মার্কস থাকে। এছাড়া কি শূন্যস্থান পূরণ দিতে পারে, শূন্যস্থান পূরণ, আর কলাম ম্যাচিং মানে স্তম্ভ মেলানো, সেটাও অনেক সময় দিয়ে থাকে। এছাড়া দেখবে যে অনেক রকমের যে আনুপাতিক বা অনুপাতের যে কোশ্চেন্সগুলো হয় সেগুলো কিন্তু দিয়ে থাকে। তাই এই যে বিভাগ খ আমরা দেখছি এখানে 21 নাম্বার থাকে, এখানে কিন্তু অনেক অপশনাল বা অতিরিক্ত কোশ্চেন্স থাকে এবং সবগুলোই কিন্তু 1 মার্কস হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও থাকে কি না ঠিক ভুল নির্বাচন করো। আর 3 নম্বর যে সেকশন বা বিভাগ গ, সেক্ষেত্রে দেখা গেছে যে 2 নম্বরের কোশ্চেন থাকে, 12টা করতে বলা হয়, আর 24 নম্বরের কোশ্চেন সেখানে দেওয়া হয়। আচ্ছা, একটা কথা বলা হলো না যে এই 21 যে অতিরিক্ত কোশ্চেন সেখানে বলা হয়েছে যে টোটাল কিন্তু 26টা থাকে। 26টা কোশ্চেন্সের মধ্যে আমাদেরকে 21টা কোশ্চেন্সের অ্যান্সার দিতে হয়। এরপর বিভাগ গ, এক্ষেত্রেও সেম জিনিস, কখনো 16 বা কখনো 17টা কোশ্চেন্স দেওয়া হয়, যেখানে আমাদের করতে হবে 12টা কোশ্চেন্স করতে হবে। প্রত্যেকটি কোশ্চেন্সের মার্কস হচ্ছে 2 মার্কস, অর্থাৎ 24 নাম্বার এখানে আমাদের কমপ্লিট করতে হবে। এরপর তোমরা জানো যে সব শেষ একদম লাস্ট সেকশন, সেটা হচ্ছে বিভাগ ঘ। এক্ষেত্রে আমাদের 6টা কোশ্চেন্স করতে হবে 5 নাম্বারে। এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন্সের অপশনাল বা অতিরিক্ত কোশ্চেন্স দেওয়া হয়। এক্ষেত্রে ডিরেক্টলি মানে 5 নম্বরে কিন্তু একটাই কোশ্চেন্স দেওয়া হয়, সেক্ষেত্রে চিত্র অঙ্কনের ক্ষেত্রে এটা উল্লেখ, কারণ ছবি আঁকার জন্য আলাদা পয়েন্ট এবং যে পয়েন্টগুলো তোমাদের মার্ক করতে হবে তাদের জন্য কিন্তু আলাদা পয়েন্ট করে দেওয়া থাকে। অর্থাৎ এক্ষেত্রে 6টা কোশ্চেন্সের অ্যান্সার দিতে হবে, টোটাল হচ্ছে 30 মার্ক। টোটাল আমাদের এইভাবে 90 নাম্বারের আমাদের অ্যান্সার করতে হবে। চলো তাহলে আমরা দেখে নিই যে 5টি চ্যাপ্টার আমাদের আছে সেই চ্যাপ্টার থেকে সম্ভাব্য কি কোশ্চেন্স হতে পারে। প্রথম যে চ্যাপ্টার আছে সেটা তোমরা জানো যে উদ্ভিদের সংবেদনশীলতা, সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় আর যে হরমোন। এই চ্যাপ্টারে বা এই টপিকের উপরে কি কোশ্চেন্স হতে পারে। এক্ষেত্রে সাধারণত ক্ষেত্রে 2 মার্কস এবং 3 মার্কস নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এর মধ্যেই কিন্তু 1 মার্কস 1 নম্বরের কোশ্চেন্স কিন্তু হতে পারে। যেমন এখানে প্রথম যে কোশ্চেন্সটা দেওয়া হয়েছে, দেখো যে টপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য কি বা পার্থক্য লেখো। এক্ষেত্রে এখানে কি কোশ্চেন্স হতে পারে, যে টপিক চলন কাকে বলে দিতে পারে, তার উদাহরণ দিতে পারে। এছাড়া ন্যাস্টিক চলন কাকে বলে এবং তাদের উদাহরণ। আর এই ন্যাস্টিক চলনের কিন্তু প্রকারভেদ বা টাইপগুলো কিন্তু তোমাদের ভালো করে এখানে পড়তে হবে। সেকেন্ড, দেখো একটা টাইপের কোশ্চেন সেখানে দেওয়া হয়েছে যে লজ্জাবতী স্পর্শ করলে পত্রকগুলি বুদে যায় এবং বনচাঁড়ালের পাতা নিচের পাতা দুটি ক্রমপর্যায়ে ওঠানামা করে, এর কারণ কি। অর্থাৎ এখানে দুটো দেওয়া হয়েছে, সবাই জানি যে একটা সিসমোনাস্টিক আর একটা হচ্ছে রসস্ফীতিজনিত চলন। তাদের কারণগুলো ব্যাখ্যা করতে হবে, এইভাবে ব্যাখ্যামূলক কোশ্চেন্সও দিতে পারে। এছাড়া 3 নম্বর যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, দেখো যে গমন চলনের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। কেন গমন চলনের উপর নির্ভরশীল সেটা তোমাদের দিতে হবে। আমরা সকলে পড়েছি যে চলন গমনের মধ্যে পার্থক্য সবসময় পড়েছি, এইভাবে কিন্তু ব্যাখ্যামূলক কোশ্চেন্স দিয়ে থাকে।
গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো। যে গমনের যে চালিকা শক্তি, তোমাদের বইতে অনেকগুলো আছে পয়েন্ট, তার মধ্যে একটা পয়েন্ট তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে বা ডেসক্রাইব করতে হবে উইথ এক্সাম্পল, উদাহরণ সহ। তারপরে আর একটা দেখো ব্যাখ্যামূলক কোশ্চেন দিয়েছে, একজন কৃষক কৃত্রিম হরমোন তার কৃষি জমিতে ও ফলের বাগানে কোন কোন প্রয়োজনে ব্যবহার করবেন তা মূল্যায়ন করো। অর্থাৎ এখানে একটু কোশ্চেন্সটা ঘুরিয়ে দেওয়া হয়েছে কি না, কৃত্রিম হরমোনের বা কৃত্রিম উদ্ভিদ হরমোনের প্রয়োগ লেখো বা ব্যবহার লেখো। সেক্ষেত্রে তোমাদের দুটো লিখতে পারো, তোমাদের দুটো লিখতে হবে। সেক্ষেত্রে তোমাদের দুটো লিখতে হবে, এক হচ্ছে অক্সিন এবং সাইটোকাইনিন, বা আরও আছে সেগুলো তোমরা লিখতে পারো। এরপরে যে নেক্সট কোশ্চেন্সটা দেওয়া আছে দেখো, যে পার্থেনোকার্পির ক্ষেত্রে সংশ্লেষিত হরমোনের ভূমিকা লেখো। যে আমরা সবসময় পড়ে থাকি কি, যে পার্থেনোকার্পি কাকে বলে, কোন হরমোন এক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কোন উদ্ভিদে দেখা যায়। কিন্তু এখানে কি দেওয়া হয়েছে যে পার্থেনোকার্পির ক্ষেত্রে সংশ্লেষিত হরমোনের ভূমিকা, মানে কোন হরমোন কাজ করে এবং কিভাবে কাজ করে, বা সেই হরমোনের ভূমিকাটা কি, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। তাই এখন যে কোশ্চেন্সগুলো দিচ্ছে এইভাবে কিন্তু সরাসরি কোশ্চেন্স দেয় না, তাই একটু ঘুরিয়ে দেয়, কিন্তু একই রকমই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা মাত্রই বোঝা যায় কেন। ওই প্রথম যে পয়েন্টটা বা সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের অ্যান্সার এখানে দিতে হবে। তারপরে জিব্রেলিন কিভাবে বীজের সুপ্তাবস্থা ভাঙন ঘটায়, বা সিড জার্মিনেশনে জিব্রেলিনের ভূমিকা, একই অ্যান্সার। আর উদ্ভিদ চলন কয় প্রকার হয় এবং কি কি। উদ্ভিদ চলন সাধারণত ক্ষেত্রে আমরা জানি কি 3 প্রকারের, ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলন, তাদের প্রকারভেদ এবং উইথ এক্সাম্পল, মানে উদাহরণটা কিন্তু ভালো করে তোমাদের ভালো করে পড়তে হবে। এরপরে একটা কোশ্চেন দেওয়া আছে দেখো, রসস্ফীতি জনিত চলন কাকে বলে। এখানে যেটা দেয় যে একটা এক্সাম্পল কিন্তু দিতে বলা হয়। আর ন্যাস্টিক চলন কোথায় দেখা যায়, অক্সিন ও সাইটোকাইনিনের মধ্যে একটি পার্থক্য বলেছে কতগুলো। আচ্ছা এখানে একটু বলি, যতগুলো পার্থক্য কোশ্চেন্সে দেওয়া হয় এখন সেখানে কি না তাদের বৈশিষ্ট্য উল্লেখ করে দেওয়া হয়, মানে এই পয়েন্টের উপরে তোমাদের পার্থক্যটা লিখতে হবে। যেমন কি দেওয়া হয়েছে দেখো, অক্সিন এবং সাইটোকাইনিনের পার্থক্য বলেছে, যেখানে কি গঠনগত, কার্যগত আর উৎসগত, মানে তার গঠনে আমরা কি লিখবো, যে নাইট্রোজেন যুক্ত না নাইট্রোজেন বিহীন, এক। আর ফর্মুলাটা কিন্তু লিখে আসতে হবে। কার্যগত, সে কিভাবে কাজ করে তার উপর ভিত্তি করে, এবং উৎস মানে কোথা থেকে সে খরিত হয় বা সিক্রেশনটা কোথায় হয়, সেই পয়েন্টের উপরে পার্থক্যটা লিখতে হবে। এইভাবে কিন্তু কোশ্চেন্স দিয়ে থাকে। এখানে অক্সিন সাইটোকাইনিন দিয়েছে, কোশ্চেন্স এমনও আসতে পারে অক্সিন জিব্রেলিনের পার্থক্য লেখো, বা জিব্রেলিন সাইটোকাইনিনের পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন্স, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের ভূমিকা কি। আমরা সকলে জানি যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে কে, অক্সিন হরমোন। অর্থাৎ এখানে অক্সিন হরমোনের ভূমিকাটা লিখতে হবে। এখানে যদি পারো তোমরা একটু ছবি বা পিকচারটা দিয়ে ব্যাখ্যা করবে, তাহলে খুব সুন্দরভাবে অ্যান্সারটা হবে। এটি উদ্ভিদের কোন অংশ থেকে খরিত হয় বা নিঃসৃত হয়, অর্থাৎ অক্সিনের উৎস জানতে চেয়েছে। তারপরে একেবারে লাস্টের কোশ্চেনটা দেখো, যে উদ্ভিদে কেমোট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও, একটি নাইট্রোজেন বিহীন আম্লিক ফাইটো হরমোনের নাম লেখো। এইভাবেও কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসতে পারে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে উদ্ভিদ চলন এবং হরমোন তাদের থেকে কি কি কোশ্চেন্স হতে পারে। তাই বারবার বলা হচ্ছে যে যে টপিকগুলো আমরা এখানে উল্লেখ করেছি সেগুলো একটু ডিটেলসে পড়বে, কারণ ওইভাবে ডিরেক্ট কোশ্চেন্স আসে না, একটু ব্যাখ্যামূলক বা একটু ঘুরিয়ে অ্যান্সারটা দিতে হবে। এখন কিন্তু কোশ্চেন্সগুলো এইভাবে আসছে। এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাণীদের সাড়া প্রদান, রাসায়নিক ও ভৌত সমন্বয়, মানে হরমোন এবং স্নায়ুতন্ত্র। মানে আমরা উদ্ভিদ হরমোন থেকে দেখেছি কি কি কোশ্চেন্স হতে পারে। এরপর আমরা দেখব প্রাণী হরমোন এবং নার্ভাস সিস্টেম কি। এখান থেকে কি কোশ্চেন্স হতে পারে, যে হরমোনকে কেন রাসায়নিক বার্তাবহ বলা হয় বা কেমিক্যাল মেসেঞ্জার কেন বলা হয়, এটা একটা। আর আগের কোশ্চেন্স মানে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন, এদের কিন্তু তোমরা বৈশিষ্ট্যটা একটু ভালো করে পড়বে। বৈশিষ্ট্য কিন্তু এইভাবে পয়েন্ট উল্লেখ করে দেয়, তাদের গঠন অনুসারে, তাদের কার্য অনুসারে এবং উৎস অনুসারে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের বৈশিষ্ট্য লেখো। এই অ্যাডিশনাল কোশ্চেন্সটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এরপর দেওয়া হয়েছে হাইপোথ্যালামাস থেকে খরিত
দুটি হরমোনের নাম লেখো। আমরা জানি যে হাইপোথ্যালামাস আর থ্যালামাস আছে, দুটোর আলাদা আলাদা স্পেসিফিক কাজ আছে। এখানে আমাদের পড়তে হবে কি প্রত্যেকটা গ্রন্থি মানে হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, তারপর হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি এবং ডিম্বাশয় এবং শুক্রাশয়, প্রত্যেকটি গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয় সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে এবং তাদের কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। এটা কিন্তু সাধারণত ক্ষেত্রে উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। আর অনেকে আমরা দেখেছি যে 2 নম্বর দিয়েছে অনেক বড় লিখে যাচ্ছে, না, তোমাকে ছোট করেই কিন্তু ব্যাখ্যাটা বুঝিয়ে দিতে হবে। যে 2 নম্বরের মতো অ্যান্সারটা দেবে এমন নয় যে 2 পৃষ্ঠা ধরে লিখছো বা 1 পেজ ধরে লিখছো, তাহলে কিন্তু হবে না। তাই ছোট কোশ্চেন মানে 2 মার্কসের পড়ছে, তাহলে তোমাকে সেইভাবে কিন্তু অ্যান্সারটা দিয়ে আসতে হবে, বেশি লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। তারপরে দিয়েছে দেখো নেগেটিভ এবং পজিটিভ ফিডব্যাক বলতে কি বোঝো। এই যে ফিডব্যাক নিয়ন্ত্রণ, এক্ষেত্রে কিন্তু এই ওপরের কোশ্চেনটা যখন তোমরা ব্যাখ্যা করবে, এটা কিন্তু ওই 1-2 নম্বরের মধ্যেই পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক দুটোই কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে খরিত হয়, অগ্র পিটুইটারি থেকে। থাইরয়েড গ্রন্থিতে এলে কি হয় না, থাইরক্সিন হরমোন খরিত হয়। এটা কি এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আবার থাইরয়েড গ্রন্থি থেকে একটা হরমোন খরিত হয়, থাইরয়েড ইনহিবিটিং হরমোন, যেটা কোথায় যায়, রক্তের মাধ্যমে কোথায় যাবে, পিটুইটারি গ্রন্থিতে। সেটা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক। এইভাবে তোমাদের ব্যাখ্যা দিয়ে লিখে আসতে হবে। এরপরে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো GTH এর 4টি কাজ লিখতে বলেছে। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন। আবার কোশ্চেন হতে পারে যে প্রভু গ্রন্থি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলে। নেক্সট কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। এক্ষেত্রেও কিন্তু এইভাবে পয়েন্ট তুলে দিতে পারে, তাদের অবস্থান, তাদের কাজ এবং তাদের ধরন, মানে কোনটা সোনাল গ্রন্থি কোনটা অনাল গ্রন্থি, তার উপরেও পার্থক্যটা তোমাদের কিন্তু করতে বা কোশ্চেন বলতে পারে। থাইরক্সিনকে কেন ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কেন। এটা থাইরক্সিনের একটা বৈশিষ্ট্য, বিএমআর বাড়ায় না কমায়। মেটামরফোজেনেসিসে কোন হরমোন কাজ করে, থাইরক্সিন। আচ্ছা, এরপর দেওয়া আছে, দেখো গ্লুকাগনের কাজ লেখো। রক্তের শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা কি। আর অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে এই যে গ্লুকাগন আর ইনসুলিনের যে কাজ দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোশ্চেন্সটা একটু অন্যরকম ভাবে আসে। কিভাবে না, ইনসুলিন এবং গ্লুকাগন বিপরীত ধর্মী কাজ করে, একটি উদাহরণ সহ ব্যাখ্যা কর। ইনসুলিন কিভাবে রক্তের শর্করা কমাতে সাহায্য করে এবং গ্লুকাগন তার অপোজিট কাজ, অর্থাৎ রক্তের শর্করা বাড়াতে কিভাবে সাহায্য করে, সেটা কিন্তু ব্যাখ্যা সহ লিখতে হবে। এরপরে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো গলকণ্ড ও বামনত্ব কি কি কারণে হয়, এদের উপসর্গগুলি লিখতে বলেছে। অ্যাড্রিনালিন হরমোনের 3টি কাজ লেখো। ডিম্বাশয় ও শুক্রাশয় নিঃসৃত করে হরমোনগুলির নাম লেখো এবং তাদের কাজ, মানে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন, এই 3টি হরমোনের কাজ লিখতে হবে। STH সোমাটোট্রপিক হরমোনের 2টি কাজ এখানে লিখতে বলা হয়েছে। ডায়াবেটিস মিলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস রোগের কারণ কি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেখানে। তারপরে দেওয়া আছে, দেখো সেরিব্রাম ও সেরিবেলাম এর পার্থক্য নিরূপণ করো, মানে পার্থক্য লিখতে হবে এখানে। নেক্সট কোশ্চেন, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে। কর্পাস ক্যালোসাম ও ভার্মিস কোথায় অবস্থিত। তোমরা যদি গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক এদের গঠন করে থাকো, তাহলে এই অ্যান্সারটা তোমরা দিতে পারবে। সুষুম্না শীর্ষক ও সুষুম্না কাণ্ডের একটি করে কাজ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো কোনো একটি দুর্ঘটনায় একজন ব্যক্তির হাইপোথ্যালামাস ও মেডালা অবলাঙ্গাটা ক্ষতিগ্রস্ত হলো। ওই ব্যক্তির কোন কোন কাজ ব্যাহত হতে পারে তা অনুমান করে একটা তালিকা করতে বলেছে। অর্থাৎ হাইপোথ্যালামাস আর মেডালা অবলাঙ্গাটা, এদের যদি কাজ আমরা জেনে থাকি, তাহলে আমরা লিখতে পারবো যে এইটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ওই কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপরে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, দেখো মানবদেহে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় কিভাবে ঘটে তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছি। মানে ওই যে প্রতিবর্ত পথ কিভাবে হয় সেটা তোমরা লিখতে পারো, বা চোখে দর্শন অনুভূতি কিভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয়, বা আমরা যে শুনছি সেটা কিভাবে ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা চোখের সাহায্যে কিন্তু তোমরা লিখতে পারো। এরপরে দেওয়া হচ্ছে, দেখো পায়ে কাঁটা
ফুটলে পা তৎক্ষণাৎ হচ্ছে মাটি থেকে সরে যায়, এই স্নায়ুপথটি চিত্র সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে। এখানে কি প্রথমে রিসেপ্টর, তারপরে কোন স্নায়ু কাজ করছে, তারপর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তারপরে কোন স্নায়ু কাজ করেছে, তারপরে কারক, এইভাবে তোমাদের ছকের সাহায্যে কিন্তু লিখতে হবে। এরপরে দেখো চোখ থেকে যে কোশ্চেন্সটা দেওয়া হয়েছে, দেখো দ্বিনেত্র দৃষ্টি কি, উপযোজন কাকে বলে, হাইপারোমেট্রোপিয়া এবং মায়োপিয়া কাকে বলে, প্রেস বায়োপিয়া কি, এর সংশোধনের উপায়গুলো কি কি, মানে কোন লেন্স আমরা ইউজ করব, ঠিক একই রকম ভাবে দিয়েছে দেখো। আচ্ছা, একই কোশ্চেন্স আছে এখানে, হাইপারোমেট্রোপিয়া এবং মায়োপিয়া কাকে বলে। আচ্ছা, এখানেও কিন্তু ব্যাখ্যা দিতে পারে যে তুমি একজন ডাক্তার, তুমি কিভাবে একজন রুগীর হাইপারোমেট্রোপিয়া বা মায়োপিয়া হয়েছে সেটা কিভাবে তুমি বুঝবে বা উল্লেখ করবে, তার চিকিৎসা কি সেটাও তোমাদের উল্লেখ করতে হবে। তাই এই কোশ্চেন্সটা কিন্তু ব্যাখ্যামূলকও পড়তে পারে। এরপরে একটা কোশ্চেন্স দেওয়া হয়েছে দেখো, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের গঠনগত পার্থক্য লেখো, আর থ্যালামাস ও হাইপোথ্যালামাসের দুটি করে কাজ লিখতে বলেছি। এই পয়েন্টগুলো বা এই টপিকগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন্স আসে। আর আগেই বলেছি ম্যাক্সিমাম সবগুলোই কিন্তু শর্ট কোশ্চেন্স। এই যে আগেই বলা হয়েছিল যে 5 মার্কস থাকে, 5 মার্কস কিন্তু ওইভাবে থাকে না, থাকে কিভাবে 2+2+1 হতে পারে, আবার হতে পারে কি 2+3 হতে পারে, আবার কখনো কখনো দেখা গেছে যে 2+1+1+1 এইভাবেও দিতে পারে। আর একটা পিকচার থাকে যেখানে ছবি আঁকার জন্য আলাদা নম্বর থাকে এবং পয়েন্টিং করার জন্য কিন্তু আলাদা নম্বর থাকে। তাহলে তোমাদের এইগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। এরপরে একটা কোশ্চেন্স দেওয়া হচ্ছে দেখো, মেনিনজেস কি, এর অবস্থান পড়তে পারে বা এর কাজ কিন্তু পড়তে পারে। অ্যাক্সন ডেনড্রনের একটি গঠনগত কার্যগত পার্থক্য লেখো। আবারও বলছি, এখন যে পার্থক্যগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এইভাবে পয়েন্ট করে কিন্তু দেওয়া হয়। নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কযুক্ত একটি করে চোখের রোগের নাম লিখতে বলেছে, যেমন অস্বচ্ছ লেন্স হলে কি হবে, ক্যাটারাক্ট, তারপর হচ্ছে বড় অক্ষিগোলক, বাইফোকাল হচ্ছে লেন্সের চশমা ব্যবহার করা, দূরের বস্তু স্পষ্ট দর্শন কিভাবে হয়, তাদের কি কি ডিসঅর্ডারগুলো হয়ে থাকে, এর অ্যাকচুয়ালি টেকনিক্যাল নামগুলো কি কি সেটা আমাদের লিখতে হবে। এরপর দেখা যাচ্ছে দেখো, সহজাত ও অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে নিম্নলিখিত যে কোনো দুটি বিষয় পার্থক্য নিরূপণ করো। এক হচ্ছে প্রকৃতি, শর্ত বা কন্ডিশনগুলো কি কি আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন, আর একটা হচ্ছে কি পূর্ব অভিজ্ঞতা এবং স্নায়ুপথ। এর উপরে নির্ভর করে সহজাত এবং অর্জিত প্রতিবর্তক ক্রিয়ার কিন্তু পার্থক্য লিখতে দেওয়া হতে পারে। দুটি বিষয় যে কোনো চারটে হয়তো দিলেও তার মধ্যে দুটো তোমরা সিলেক্ট করে কার উপর লিখবে। এবার বলছে দেখো, নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রত্যহ জীবনে প্রতিবর্তক ক্রিয়া ঘটে। এই প্রতিবর্তক ক্রিয়ার দুটি গুরুত্ব উল্লেখ করো। যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে তখন কি প্রতিবর্তক ক্রিয়া দেখা যায়, এক। আর যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে তাহলে তখন কি প্রবলেম হয়, সেই পয়েন্টটাও কিন্তু তোমাদের ভালো করে উল্লেখ করতে হবে। এরপর এই টপিকেরই আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে গমন। আমরা সবাই জানি যে বিশ্রাম যে গমন থেকে কিন্তু সাধারণত ক্ষেত্রে আমরা কি পড়ি, যে চলন গমনের মধ্যে পার্থক্য পড়ে থাকি, এছাড়া বিভিন্ন প্রাণীর হচ্ছে গমনাঙ্গের নামগুলো। কিন্তু এখানে কি কি কোশ্চেন্স দেওয়া হয়েছে দেখো, বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর 4টি সম্ভাব্য কারণ। ওই যে বলেছিলাম যে গমনের উদ্দেশ্য কি, কেন সে গমন করছি, সেইগুলো লিখতে হবে। মাছের গমনের সঙ্গে জড়িত অঙ্গগুলির নাম মানে গমনাঙ্গের নাম লিখতে হবে, এবং গমনে তাদের ভূমিকা, তাদের রোলগুলো কি কি আছে সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। অ্যামিবার গমন পদ্ধতি বর্ণনা করতে বলেছে এবং তার সাথে তার গমনাঙ্গের নামটা ভালো করে পড়বে। মাছের গমনে মাইটোপেশি ও পাখনার ভূমিকা কি, মানুষের গমনকালে দেহের ভারসাম্য রক্ষা করে কি, মানে কি না লঘু মস্তিষ্কের কাজ। যদি তোমরা লঘু মস্তিষ্কের কাজ পড়ে থাকো বা মনে থাকে তাহলে এই অ্যান্সারটা লিখতে পারবে। তারপরে দেওয়া হচ্ছে দেখো, চলন গমনের মধ্যে পার্থক্য, এটা তো খুবই কমন একটা কোশ্চেন। ফ্লেকশন কি, একটি বনে গমনে চালিকা শক্তিগুলির কি কি উদাহরণ চোখে পড়ে, মানে কেন বন্য প্রাণীরা যারা থাকে তারা কেন চলাচল করতে পারে বা গমন কেন তাদের মধ্যে দেখা যায়। আর পাখির উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির নাম এবং তাদের ভূমিকা, কি কি পেশি আছে তাদের নাম সবাই আমরা জানি, কি পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্র্যাঙ্কিয়ালিস। এই যে পেশিগুলো আছে এবং তাদের প্রত্যেকটা যে কাজ পার্টিকুলার সেগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু অনেকটাই বড়। সেখানে কি আছে, উদ্ভিদের চলন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, স্নায়ুতন্ত্র, তারপর হচ্ছে গমন,
অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন্স হতে পারে আমরা এখানে উল্লেখ করেছি। এই টপিকগুলো তোমরা একটু ভালো করে বইটা খুঁটিয়ে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এইগুলো যদি কমপ্লিট করো তাহলে অনেক কোশ্চেন্স কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এইভাবে মাধ্যমিক পরীক্ষার যদি আরো ভালো প্রিপারেশন নিতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমরা টার্গেট 89 এর মক টেস্ট অবশ্যই ট্রাই করো। টার্গেট 89 মক টেস্ট, টার্গেট 89 মক টেস্ট সেশন 2024-25। যারা এই বছরে মাধ্যমিক দিবে তাদের জন্য স্পেশালি এই মক টেস্ট। 2025 সালে কি কি কোশ্চেন্স হতে পারে বা সাজেস্টিভ কিভাবে হতে পারে কোশ্চেন্সগুলো, এবং কমন কোশ্চেন্স এখানে কিন্তু মক টেস্টে উল্লেখ করা হয়েছে। তোমরা বারবার পরীক্ষা দিয়ে নিজেদেরকে আরো যাচাই করতে পারো এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো বেটার করতে পারো। টার্গেট 89 পশ্চিমবঙ্গে সর্বপ্রথম টিউশন সেন্টার, যেটি হচ্ছে খড়গপুর আইআইটি দ্বারা স্বীকৃত। এখানে শুধু মক টেস্ট নয়, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু টিউশনস আমরা প্রোভাইড করে থাকি। এবছরের ন্যায় ঠিক গত বছর 2023-24-এ যারা মাধ্যমিক দিয়েছে তাদের কয়েকজন আমাদের মক টেস্ট দিয়েছিল, তাদের কতগুলো নাম্বার এখানে আমরা উল্লেখ করেছি। যেমন রীতাবরী মণ্ডল, এই স্টুডেন্টটি 700-র মধ্যে 679 পেয়েছে। তৃষা ঘোষ 700-র মধ্যে 673 নম্বর পেয়েছে। এইভাবে একাধিক স্টুডেন্টস আমাদের মক টেস্ট দিয়েছে এবং তাদের অনেকটা রেজাল্টের ইমপ্রুভ হয়েছে। তোমরাও ট্রাই করতে পারো। 2025 সালে যে তোমরা মাধ্যমিক দিবে এই মক টেস্টটি তোমরা নিতে পারো। টার্গেট 89 মক টেস্ট নেওয়ার জন্য তোমরা এই দুটো নাম্বারে, স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, যেখানে সেট এ, ডি এবং ই যাদের প্রাইস রাখা হয়েছে 1500 টাকা, এবং সেট এ এবং ই যাদের প্রাইস রাখা হয়েছে 900 টাকা। আরও ডিটেলসে জানার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারে যোগাযোগ করো। এখানে মক টেস্টে সেট এ, ডি এবং ই উল্লেখ করা হয়েছে। যেখানে সেট এ, যেখানে কোশ্চেন্স থাকবে, অ্যান্সার শিট থাকবে, মানে মডেল অ্যান্সার কপি, এবং ডাউট ক্লিয়ারিং থাকবে না, এবং পেপার চেক বা কপি চেক বা অ্যান্সার কপি চেক থাকে না। কিন্তু সেট ডি এবং ই উভয় ক্ষেত্রে কোশ্চেন্স পেপার তোমাদের প্রোভাইড করা হবে, অ্যান্সার কপি অর্থাৎ মডেল অ্যান্সার কপি দেওয়া হবে, ডাউট ক্লিয়ারিং সেশন এবং অ্যান্সার কপি কিন্তু চেক হবে। ঠিক একই রকমভাবে সেট ই কোশ্চেন পেপার, অ্যান্সার শিট, ডাউট ক্লিয়ারিং এবং কপি চেক এগুলো কিন্তু থাকবে। আমরা এতক্ষণ হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে কি কি কোশ্চেন্স হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আমরা দেখবো চ্যাপ্টার 2 অর্থাৎ জীবনে প্রবাহমানতা। এই চ্যাপ্টারে আমরা কি দেখি না, ডিএনএ, আরএনএ, তারপরে ক্রস বিভাজন, এগুলো সম্বন্ধে আমরা এখানে পড়েছি। আর কি না, জনন। তাহলে আমরা দেখবো যে প্রথমে কি কি কোশ্চেন্স হতে পারে। এখানে কি দেওয়া হয়েছে, প্রথম যে কোশ্চেন্সটা দেওয়া হয়েছে দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে বলেছে। আগেই বলেছি যে পার্থক্যগুলো কিন্তু ডিরেক্ট দেবে না, ডিরেক্টলি দেয় না, সেক্ষেত্রে কিছু পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়, সেই পয়েন্টের বেসিসে তোমাদের পার্থক্যগুলো করতে হবে। যেমন সম্পাদনের স্থান, মানে কোথায় অ্যাকচুয়ালি ঘটে। তারপরে হচ্ছে ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি কিভাবে ঘটে, মাইটোসিস, মিওসিস কিভাবে ঘটে, ডিরেক্টলি না তাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস হচ্ছে সেভাবে হতে পারে। আর অপত্য কোষের সংখ্যা, কতগুলো কোষ উৎপন্ন হয়, আফটার ডিভিশনে কি কি উৎপন্ন হয় সেগুলো লিখতে হবে। সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে দেখো, যে বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য নিরূপণ করবে। এইভাবে কিন্তু ব্যাখ্যামূলক কোশ্চেন দিতে পারে। বেমতন্তু আমরা সবাই জানি প্রাণী কোষকে সেন্ট্রোজোম তৈরি করে বা সেন্ট্রিওল থেকে তৈরি হয়, উদ্ভিদ কোষকে মাইক্রোটিউবিল। আর সাইটোকাইনেসিস কি, প্রাণী দেহের ক্লিভেজ পদ্ধতিতে হয় এবং উদ্ভিদ দেহে কোষপাত বা সেল প্লেট গঠন করে। তারপরে কোশ্চেন একটা দেওয়া আছে দেখো, মানব বিকাশের বার্ধক্যদশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করতে হবে। মানে দর্শন হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, মানে কি, সে চোখ কানে ঠিক করে শুনতে পাচ্ছে কিনা, যেমন চোখে দেখতে পাচ্ছে না, ক্যাটারাক্ট হতে পারে, তারপরে মায়োপিয়া, হাইপারোমেট্রোপিয়া এগুলো হতে পারে, অক্ষগুলোকে পরিবর্তন করতে পারে। আর অস্থির ক্ষেত্রে কি, অস্টিওম্যালেসিয়া হতে পারে। নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে দেখো, প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীত ধর্মী পরিবর্তন ঘটে। এইরূপ দুটি
বিপরীতধর্মী পরিবর্তন লেখো। আমরা সকলে জানি যে প্রোফেজে যা বৈশিষ্ট্য ঠিক তার অপোজিট মানে উল্টো বৈশিষ্ট্য কার না টেলোফেজ। এখানে দুটো ক্যারেক্টার তোমাদের লিখতে বলেছে। নেক্সট কোশ্চেন দেওয়া হয়েছে মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পূর্ণ হয়। আর একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো কোনো সপুষ্পক উদ্ভিদের মূলের ক্রোমোজোম যদি 42 হয় তাহলে তার পরাগরেণু, শস্য এবং নির্মিত নিউক্লিয়াসে কতগুলো ক্রোমোজোম থাকবে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায় কোশ্চেন পেপারে দিয়েছে। উদাহরণ সহ অযৌন জননে 5টি পদ্ধতি বর্ণনা করতে বলেছে। প্রত্যেকটা পদ্ধতি একটা করে লিখবে, একটা করে উদাহরণ দিয়ে আসবে। স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ অধিকতর উন্নত, কেন সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। বয়ঃসন্ধিকাল এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে বলেছে। আর বৃদ্ধির সাথে বিকাশের সম্পর্ক কি, বৃদ্ধি এবং বিকাশের যে রিলেশন তাদের সম্পর্কটা এখানে লিখতে হবে। এরপরে নেক্সট কোশ্চেন, ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনে 4টি পার্থক্য লেখো। আমরা জানি যে ইউক্রোমাটিন কাকে বলে এবং হেটেরোক্রোমাটিন কাকে বলে, এই সংজ্ঞাটা তোমাদের পড়তে হবে ডেফিনেশন, তার সাথে এই পার্থক্যটা ভালো করে পড়বে। কোষচক্রে প্রস্তুতিকালীন দশায় সংশ্লেষিত উপাদানগুলোর নামের একটি তালিকা প্রস্তুত করো। মানে কোষে যে ইন্টারফেজ মানে সেল ডিভিশন যখন হয়, ইন্টারফেজে কি কি পরিবর্তন ঘটে, মানে এএস এ কি ঘটে, G1 এ কি ঘটে এবং G2 তে কি ঘটে, সেগুলো তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপরে বলা হয়েছে দেখো প্রোফেজ দশায় জল নিরোধন হলে পরবর্তী কি কি ঘটনা ঘটতে পারে তা ভেবে লিখতে বলেছে। তারপরে বলা হয়েছে যে কোষচক্রে বিভিন্ন উপদশা সংঘটিত ঘটনাগুলির ক্রম উল্লেখ করো, মানে কোনটা কার পর হচ্ছে সেটা ভালো করে উল্লেখ করতে হবে। আর তারপরে দেখা যাচ্ছে দেখো একটি প্রাণী কোষ থেকে তার সেন্ট্রোজোমটিকে অপসারিত করলে কি কি অসুবিধা সৃষ্টি হতে পারে সেটা তোমাদের লিখতে হবে। আবারও বলছি বারবার, এইভাবে কিন্তু কোশ্চেন্স তুলে দিতে ব্যাখ্যামূলক কোশ্চেন্স বা ডেসক্রাইব করতে হবে। এই কোশ্চেন্সগুলো তোমরা একটু ভালো করে পড়বে। তারপরে বলা হয়েছে দেখো ইন্টারফেজ কাকে বলে এবং ক্রসিং ওভার কাকে বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি কি কোশ্চেন্স হতে পারে প্রথম চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে। তাই আমরা আজকে প্রথম চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। এই টপিকগুলো তোমরা একটু ভালো করে পড়ো। এরপর আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা আজ যে 3টে চ্যাপ্টার আছে সেটা আমরা নিয়ে আলোচনা করব। এইভাবে আরো সাজেশন এবং মাধ্যমিকের আগে আরো ইনফরমেশন এবং আরো সাজেস্টিভ কোশ্চেন্স পেতে হলে তোমরা টার্গেট 89 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত ফলো করো এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করো।